আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। আজকে আপনার জিনিস হলো Redmi Note 15 5G, অর্থাৎ আমাদের হাতে থাকা এই ফোনটার ফুল রিভিউ ভিডিও। ফোনটা আমরা প্রায় 3 মাস ধরে ইউজ করতেছি, অর্থাৎ যখন দেশে এসেছে সেই সময় থেকে ইউজ করতেছি। এটা চাইনিজ ভেরিয়েন্টও আমরা ইউজ করেছিলাম যখন লঞ্চ হয়েছে। এটা গ্লোবাল ভেরিয়েন্ট, রাইট নাও আমার হাতে থাকে এটা অফিসিয়াল ভেরিয়েন্ট, এটা আনঅফিসিয়াল ভেরিয়েন্টও রয়েছে। বাট এতদিন ইউজ করে এত পরে রিভিউ আনার অন্যতম প্রধান কারণ হলো আমি নিজে সেকেন্ডারি ফোন হিসাবে Redmi Note 13 5G ফোনটা ইউজ করতেছি। Note 14 ফোনটা আমাদের কাছে অনেক বেশি ভালো লেগেছে সেটা বলবো না, বাট Note 15টা কিছুটা ইমপ্রেসিভ লেগেছে আমার কাছে। এমন হতে পারে Note 13 থেকে আমি হয়তো Note 15-এ কনভার্ট হতে পারি, বাট এটা আমি ইন ডিটেলসে ভিডিওর মধ্যে আলোচনা করবো, তখন আপনারা বুঝবেন যে অ্যাকচুয়ালি আমার আপডেট করা বা চেঞ্জ হওয়া উচিত হবে কিনা। বাট আজকের ভিডিওতে এই ফোনটার ডিসপ্লে সহ ফোনটার গেমিং এক্সপিরিয়েন্স, ক্যামেরা পারফরমেন্স সবকিছু নিয়ে ইন ডিটেলস আলোচনা করবো। বাট তার আগে এই ফোনটা চলুন আমরা একটু আনবক্সিং করে দেখে নিই এই ফোনটার ভিতরে কি কি রয়েছে। বাট আনবক্সিং করার আগে আপনাদের কাছে একটা জিনিস তুলে ধরবো, সেটা হলো এই যে একটা কম্প্যাক্ট পাওয়ার ব্যাংক 45 ওয়াট এবং বিল্ট ইন শক্তিশালী ব্রেডেড কেবল দিয়ে আসা 20,000 মিলিঅ্যাম্পিয়ার এই পাওয়ার ব্যাংকটি ইজিলি ক্যারি করে যে কোনো জায়গায় ট্রাভেল করতে পারবেন। সেই সাথে 45 ওয়াটের চার্জিং স্পিড হওয়াতে মোবাইল অ্যান্ড গ্যাজেটের পাশাপাশি ল্যাপটপও আপনারা চার্জ দিতে পারবেন এই পাওয়ার ব্যাংকটি দিয়ে। এখনকার বেশ জনপ্রিয় ব্র্যান্ড QCI এর এই পাওয়ার ব্যাংকটির মডেল নেম হলো QCI PB20A। নর্মাল 20,000 মিলিঅ্যাম্পিয়ারের পাওয়ার ব্যাংকগুলো দিয়ে যে কোনো 5 থেকে 6,000 মিলিঅ্যাম্পিয়ারের ফোনগুলো 2 থেকে 2.5 বারের মতো চার্জ দেওয়া যায়। বাট এই পাওয়ার ব্যাংকটা দিয়ে আমরা স্ট্রেট প্রায় 3 থেকে 3.5 বারের মতো চার্জ দিতে পেরেছি। অর্থাৎ মার্কেটে থাকা যে কোনো পাওয়ার ব্যাংকের থেকে এই পাওয়ার ব্যাংকের রেটেড ক্যাপাসিটি আমাদের কাছে বেশি মনে হয়েছে। এই কারণে এই পাওয়ার ব্যাংকটা আমি নিজেও পার্সোনালি অনেকদিন ধরে ইউজ করতেছি। সেই সাথে পাওয়ার ব্যাংকটাতে পাস থ্রু চার্জিং এর সুবিধা রয়েছে, অর্থাৎ পাওয়ার ব্যাংক চার্জে থাকা অবস্থায় আপনি আপনার ফোন বা গ্যাজেটও চার্জ করতে পারবেন। এবং 1 ইয়ারের ওয়ারেন্টি দিয়ে আসা এই পাওয়ার ব্যাংকটি আপনারা পেয়ে যাবেন আমাদের আজকের ভিডিওর স্পন্সর গ্যাজেট ট্যাঙ্কে। তাদের কাছে পাওয়ার ব্যাংকের পাশাপাশি TWS, স্মার্ট ওয়াচ, স্পিকার সহ আরো নানা রকম অথেন্টিক গ্যাজেট এবং অ্যাক্সেসরিজ পেয়ে যাবেন। ভিডিও নিচে তাদের ফেসবুক পেজ এবং অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া রয়েছে, আপনার চাইলে লিঙ্কে ভিজিট করে এই পাওয়ার ব্যাংকটির ব্যাপারে আরো ডিটেলসে জেনে নিতে পারবেন। যাই হোক, আমরা চলুন দেখে নিই এই Redmi Note 15 এই মোবাইলটার বক্স কন্টেন্টে কি কি রয়েছে। এটাতে রয়েছে ইউজার ম্যানুয়ালস, সিম ট্রে ইজেক্টর পিন, USB Type-C চার্জিং কেবল, 45 ওয়াটের চার্জার, ব্যাক কেস এবং Redmi Note 15 5G মোবাইলটি। এই মোবাইলটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটির কথা বলতে গেলে যে বিষয়টা আমার কাছে বেশি ইমপ্রেসিভ লেগেছে, যদি আমি আগে Redmi Note সিরিজের সাথে কম্পেয়ার করি, আমি Redmi Note 10 এর পর থেকে যতগুলো ফোনের সাথে কম্পেয়ার করি, সেটা হলো এই ফোনটার কার্ভ ডিসপ্লেটা আমার কাছে যেমন ভালো লেগেছে, তার পাশাপাশি ফোনটা কিন্তু যথেষ্ট স্লিম। এবং কার্ভ ডিসপ্লে হওয়ার পরও এই ফোনটার যে ডিসপ্লে রেজুলেশন টাইপ রয়েছে, মানে ডিসপ্লের যে কোয়ালিটিটা রয়েছে, এটা হলো 68 বিলিয়ন কালারের প্যানেলের আসা অ্যামোলেড ডিসপ্লে এবং IP66 এর ওয়াটার এবং ডাস্ট রেজিস্ট্যান্স সার্টিফিকেশন রয়েছে। IP68 থাকলে ভালো হতো, বাট ডিসপ্লেটা যথেষ্ট ব্রাইটার। আমি যদি আমার Redmi Note 13 এর সাথে কম্পেয়ার করি, এটাও 5G ভেরিয়েন্টের ফোন ছিল যখন আমরা কিনেছিলাম, ওয়ান অফ দ্য বেস্ট ফোন ছিল। বাট আমার কাছে মনে হচ্ছে যে এটার থেকে এটার ডিসপ্লের কোয়ালিটি, Redmi Note 15 এর ডিসপ্লে কোয়ালিটি যথেষ্ট ভালো, টাচ সেন্সিটিভিটিও যথেষ্ট ভালো পেয়েছি। তার পাশাপাশি যদি আমি UI এক্সপিরিয়েন্সের কথা বলতে চাই, এটা আউট অফ দ্য বক্স Android 16 অপারেটিং সিস্টেম এসেছে। 6 বছরের আমরা সিকিউরিটি প্যাচের আপডেট পাবো, অর্থাৎ বিশাল লং টাইমের একটা আপডেট দিবে এই ফোনে। সেই সাথে UI এক্সপিরিয়েন্সের যে বিষয়টা আমার অনেক ভালো লেগেছে, রিসেন্টলি আমরা Oppo বলেন, Realme বলেন, Vivo বলেন, এই ফোনগুলোতে কিন্তু UI-তে আমরা কম অ্যাডভার্টাইজমেন্ট দেখতাম। ইভেন একটা সময় ছিল Xiaomi-তে প্রচুর অ্যাড থাকতো, বাট এই ফোনটার UI-তে আমরা কিন্তু খুব একটা অ্যাড পাই নাই। আমার কাছে বেশ ক্লিন একটা UI মনে হয়েছে। আজ থেকে 5 বছর আগে Xiaomi-র সাথে যদি আমি কম্পেয়ার করি, এটা কিন্তু UI-এর ক্ষেত্রে যথেষ্ট ইমপ্রুভ হয়েছে। যারা Xiaomi ইউজার তারা আমার সাথে হয়তো বা এই বিষয়ে একেবারেই একমত হবেন। তার পাশাপাশি এই ফোনটার আমরা অ্যাপ ওপেনিং, অ্যাপ ক্লোজিং এর কোনো ডিলে দেখা পাইনি, হিটিং ইস্যুসও পাইনি, বিকজ এটাতে সিলিকন কার্বনের ব্যাটারি রয়েছে এবং এই ব্যাটারিটা হলো 5520 মিলিঅ্যাম্পিয়ারের ব্যাটারির সাথে 45 ওয়াটের কিন্তু চার্জার রয়েছে। এবং এই ফোনটা থেকে আপনি অন্য কোনো ফোন বা অন্য কোনো গ্যাজেটও চার্জ দিতে পারবেন। 18 ওয়াট চার্জিং স্পিড, অর্থাৎ এই ফোনটা দিয়ে আপনি রিভার্স চার্জিং সুবিধাও পাচ্ছেন। মেইনলি এই ফোনটা হিট হওয়ার অন্যতম প্রধান কারণ হলো সিলিকন কার্বনের ব্যাটারি। মানে আমরা এই ফোনটা অনেক এক্সট্রিম ইউজ করছি, তো ওইটার হিসেবে বললাম। নর্মালি আমরা যেমন Redmi Note 13টা ইউজ করছি, এটাও যে অনেক বেশি হিট হতো ঠিক তা না, বাট এটার থেকে আমাদের কাছে এটার হিটিং পারফরমেন্স বেশ ভালো মনে হয়েছে। সেই সাথে এই ফোনটা যদি বাটন এবং পোর্টসের কথা বলতে চাই, রাইট সাইডে রয়েছে ভলিউম রকার, পাওয়ার বাটন, লেফট সাইডে কিছু নেই। মোবাইলটার উপর অংশে রয়েছে স্পিকার, নয়েজ ক্যান্সেলেশন মাইক, IR ব্লাস্টার, এবং মোবাইলটার নিচের অংশে রয়েছে মিনি স্পিকার, প্রাইমারি মাইক, USB Type-C চার্জিং পোর্ট এবং সিম কার্ড ট্রে। এবং এই মোবাইলটার আরেকটা বিষয় হলো এই ফোনটার থিকনেসও কিন্তু অনেক কম, মাত্র 7.35 মিলিমিটার এবং ওয়েট হলো 178 গ্রাম, অর্থাৎ যেমন স্লিম তেমন হালকা পাতলা। সো আমার কাছে বেশ কমফোর্টেবল লেগেছে। আর আমি নিজে পার্সোনালি একটু স্লিম টাইপ ফোন বা একটু ছোট টাইপ ফোন ইউজ করি, দ্যাটস ওয়াই আমি কখনোই প্রো ম্যাক্স ক্যাটাগরি ফোনগুলো ইউজ করি না, আইফোনের প্রো সিরিজের ফোন ইউজ করি। সো ঠিক এই ফোনটাও যদিও বলবো না যে ছোট, বাট অনেক স্লিম
ফর দ্যাট রিজন আমার কাছে ভালো লাগতো। ইনফ্যাক্ট রেডমি নোট 13টা এই কারণে ইউজ করেছি, এটাও আমার কাছে যথেষ্ট ভালো লাগতেছে। যাই হোক, যেটা না বললেই নয়, এই ফোনটার ডিসপ্লে ব্যাপারে যে কথাটা বলতেছিলাম, যেটা ডিসপ্লে কোয়ালিটি যেমন ভালো, এটাতে আবার HDR10+ এর সাপোর্টও রয়েছে, যেটা রেডমি নোট 13 ছিল না। আরেকটা বিষয় হলো এই ফোনটার ডিসপ্লে রেজলিউশন হলো 2392x1080 পিক্সেল, পিক্সেল ডেন্সিটি 388 ppi, এবং এই ফোনটার ডিসপ্লেতে মাউস লেভেল 5 এর প্রোটেকশন রয়েছে, যেটা অনেকটা গরিলা গ্লাস 5 ক্যাটাগরি প্রোটেকশনের মতো, মানে বেশ শক্তপোক্ত বলতে পারেন। সহজে আপনার স্ক্র্যাচ হবে না, পকেটে চাবি ঠাবি থাকলেও কিছু হবে না। যদিও Xiaomi এই ফোনটা যখন লঞ্চ করে মারাত্মক লেভেলের ড্রপ টেস্ট, টপ টেস্ট এগুলো অনেক কিছু করেছে, এগুলো আমরা করবো না, বিকজ ফোন অযথা ড্রপ দেওয়ার কোনো মানে হয় না। আমরা অনেক করেছি, নর্মাল 2-1 বার পড়লে হাতে থেকে অ্যাকচুয়ালি কিছু হবে না, এটা মোটামুটি কনফার্ম। হয়তো বা দাগ টাগ পড়ে গেলেও যেতে পারে। দেন এই ফোনটাতে ওয়াইড ওয়াইন L1 এর সাপোর্ট রয়েছে, এবং ডিসপ্লে ঠিক উপরে সেন্টারে পাঞ্চল সেলফি ক্যামেরা রয়েছে। তবে সেলফি ক্যামেরা যে ছিদ্রটা রয়েছে, এটা আরেকটু ছোট হলে ভালো, তো আমার কাছে একটু বড় মনে হয়েছে। তবে ডিসপ্লে চারদিকে চিন এবং ভেজেল যথেষ্ট চিকন এবং সিমেট্রিক্যাল টাইপ, যেই কারণে একটা প্রিমিয়াম ফিল পাওয়া যায় যখন আমরা মিডিয়া কনজিউম করেছি তখন। টেনিমোলার ক্যামেরার কথা যদি বলতে চাই, ব্যাক প্যাডেলে বিশাল ক্যামেরা হাউস রয়েছে, 4টা ক্যামেরা দেখতে মনে হলেও মেনলি 2টা ক্যামেরা রয়েছে। একটা হলো 108 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা, একটা হলো 8 মেগাপিক্সেলের আলট্রা ওয়াইড ক্যামেরা। মেইন ক্যামেরা দিয়ে আমরা ছবি তুলেছি, ছবি যথেষ্ট ভালো লেগেছে আমাদের। রিসেন্ট এই বাজেট রেঞ্জের অন্যান্য ফোনের সাথে ফাইট করার মতো বেশ ভালো ছবি, এবং লাইট কন্ডিশনে ভালো লাইট পেলে ভালো ছবি আসে, এবং আমরা কিছুটা ওভার স্যাচুরেশনেরও দেখা পেয়েছি, লাল কালারটা একটু বুস্ট করতেছিল। আর একটা বিষয় হলো আলট্রা ওয়াইড ক্যামেরা দিয়ে যখন ছবি তুলেছি, সেই ক্যামেরার পারফরমেন্স আমাদের কাছে খুব একটা ভালো লাগেনি। ইনফ্যাক্ট আলট্রা ওয়াইড ক্যামেরাটা যদি আরেকটু ভালো দেওয়া যেত, বা সফটওয়্যার অপটিমাইজেশনটা যদি আলট্রা ওয়াইড ক্যামেরার ক্ষেত্রে আরেকটু বেশি ভালো হতো, তাহলে হয়তো আরো বেশি ভালো লাগতো। তবে মোবাইলটা দিয়ে হাইয়েস্ট 4K 30fps এ ভিডিও শুট করা যায়। 1080p 60fps আমরা ভিডিও শুট করেছি, বিকজ 4K 30fps আবার OIS সাপোর্ট করে না। 1080p 60fps আমরা আবার OIS এর সাপোর্টটা পেয়েছি। সো মোটামুটি স্টেবল ভিডিও করতে পেরেছি, বাট আমি বলবো না যে অনেক ভালো, মোটামুটি কাজ চালিয়ে নেওয়ার মতো। দেন এই মোবাইলটা ফ্রন্ট প্যানেল রয়েছিল 20 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা, এবং সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবির পারফরমেন্স নট ব্যাড। আমি বলবো না যে অনেক ভালো, বাট স্টিল অনেক ডিটেলস ভালো পাওয়া যাচ্ছিল। লাইট ভালো পেলে ছবি ভালো উঠে, পোর্ট্রেট মোডে ডাইনামিক রেঞ্জ যথেষ্ট ভালো, এজ ডিটেকশনও ঠিকঠাক আছে। সেই সাথে মোবাইলটাতে ক্যামেরা টু APS সাপোর্ট রয়েছে, সো আপনি চাইলে ইন ফিউচার এই মোবাইলটা দিয়ে ম্যানুয়াল ক্যামেরা অর্থাৎ জি ক্যামের ছবি তুলতে পারবেন। এই মোবাইলটার স্পিকারের কথা বলতে চাই, ফোনটাতে ডুয়েল স্টেরিও ডলবি অ্যাটমস এর স্পিকার রয়েছে, সো সাউন্ড পারফরমেন্সও আমরা ডলবি অ্যাটমস এর সার্টিফিকেশন থাকায় বেশ ভালো পেয়েছি। 300% পর্যন্ত সাউন্ড বুস্ট করা যায়, বাট বুস্ট করলে যে সাউন্ডটা শুনছি আমরা, সেটাতে ডিস্টরশনে দেখা পেয়েছি। আপনি 70 থেকে 80% ভলিউমে বেশ ভালো সাউন্ড কোয়ালিটি বা সাউন্ড পারফরমেন্স পাবেন এই ফোনটা থেকে। এই মোবাইলটাতে প্রসেসর হিসেবে ছিল স্ন্যাপড্রাগনের 6 Gen 3 প্রসেসর, 4 ন্যানোমিটার ফেব্রিকেশনে আসা। এই প্রসেসরটাতে যে জিপিইউটা রয়েছে সেটা হলো Adreno 710। মোবাইলটার আন্তর্জাতিক স্কোর পেয়েছি আমরা 8 লাখের উপরে, এবং বেঞ্চমার্ক স্কোর টেস্টের রেজাল্ট আমরা স্ক্রিনে শেয়ার করে দিয়েছি। এই মোবাইলটার গেমিং এক্সপিরিয়েন্সের কথা যদি বলতে চাই, ফোনটা দিয়ে আমরা PUBG গেমসটা প্লে করেছি। গ্রাফিক্স খুব বেশি ভালো পাইনি, বাট যতটুকু গ্রাফিক্স সেটিং নিয়ে খেলতে পেরেছি, গেমিং এক্সপিরিয়েন্স নট ব্যাড। টাচ সেন্সিটিভিটি বেশ ভালো ছিল, মিসটাচ জনিত কোনো প্রবলেম পাইনি, জাইরো ডিলের দেখা পাইনি। তবে লং টাইম গেম প্লেতে হালকা হিট হয়, যেটা অ্যাকসেপ্টেবল। সিলিকন কার্বন ব্যাটারি হতে অত বেশি একটা হিট হয় না। তার পাশাপাশি ফোনটাতে আমরা কল অফ ডিউটি গেমসটা খেলেছি। কালার ডিটেলস, কালার অ্যাকুরেসি অনেক ভালো ছিল, বেশ ভালো গ্রাফিক্স সেটিং আমরা গেম প্লে করতে পেরেছি। ল্যাগিং জনিত কোনো প্রবলেম আমরা একেবারে পাইনি। কল অফ ডিউটি টাইপ গেমস যদি আপনারা খেলে থাকেন, তাহলে আপনাদের কাছে এই ফোনটা অনেকই ভালো লাগবে। অ্যাশওয়ার গেমসটা আমরা খেলেছি, কালার অনেক ভালো ছিল। গেম প্লে করার সময় হ্যাপটিক ফিডব্যাকটা আমরা অনেক ভালো পেয়েছি। সো যারা হ্যাপটিক ফিডব্যাক খুব ভালো চান, রেসিং টাইপ গেম পছন্দ করেন, তাদের কাছেও এই ফোনের ডিসপ্লে সহ এই ফোনটা অনেক ভালো লাগবে। তবে একটা বিষয় বলে রাখি, কার্ভ ডিসপ্লে হওয়ার কারণে অনেকের গেমিং এ মিসটাচ জনিত প্রবলেম হয়। সেই জিনিসটা যদি আপনার একটু কম টম হয়, তাহলে আপনি এই ফোনে অর্থাৎ এই কার্ভ ডিসপ্লের এই ফোনে খেলে বেশি মজা পাবেন। তাই এই মোবাইলটার প্রাইস সেকশনের কথা বলতে গেলে আমি এটা নিয়ে কিছু বলবো না। এটা 8/128GB, 8/256GB, 12/256GB এই তিনটা ভেরিয়েন্টে পাওয়া যায়। অফিসিয়াল থেকে আনঅফিসিয়াল আপনারা 22-23 হাজার টাকা থেকে 39-40 হাজার টাকা রেঞ্জে পেয়ে যাবেন। প্রাইস নিয়ে মেনলি কথাটা বললাম না, বিকজ রিসেন্টলি আপনারা সবাই জানেন র্যাম এবং স্টোরেজের যে ক্রাইসিস রয়েছে, প্রতিনিয়ত প্রাইস চেঞ্জ হচ্ছে। অফিসিয়াল প্রাইসও যেমন চেঞ্জ হচ্ছে, আনঅফিসিয়াল প্রাইসও চেঞ্জ হচ্ছে। সো আমি জাস্ট আপনাদেরকে প্রাইস রেঞ্জটা বলে দিলাম। বাট এই ফোনটা যদি ভালো দিক এবং খারাপ দিকের কথা বলতে চাই, যে বিষয়টা আমার খুব বড় ধরনের ল্যাকিংস মনে হচ্ছে, সেটা হলো এই ফোনটাতে ব্লুটুথ ভার্সন 5.1 এর সাপোর্ট রয়েছে। অ্যাটলিস্ট 5.4 বা 3 সাপোর্ট থাকলে ভালো হতো, বিকজ এটা নতুন একটা ফোন। তার পাশাপাশি IP66 এর রেটিং রয়েছে। IP68 আমরা এই বাজেট রেঞ্জের অন্য ব্র্যান্ডের অনেক ফোনে দেখেছি। সো এই ফোনটাতে অবশ্যই থাকা উচিত ছিল। সেই সাথে এই মোবাইলটার যে আলট্রা ওয়াইড ক্যামেরাটা রয়েছে, এটা আমার কাছে খুব একটা ভালো লাগেনি। মেইন ক্যামেরা ঠিক আছে, এবং 4K তে OIS সাপোর্ট করে না, অর্থাৎ 1080p তে আপনার আসলে
ওয়াইএস দিয়ে স্টেবল ভিডিও শ্যুট করতে পারবেন। এছাড়া যদি প্রাইসের ব্যাপারটা আমি বাদ দিই, তাহলে এই ফোনটা যে বিষয়টা সব থেকে বেশি ভালো লেগেছে সেটা হলো এই ফোনটা ডিসপ্লে। খুবই ব্রাইটের ডিসপ্লে, অ্যামোলেড কার্ভ ডিসপ্লে, এবং ডিসপ্লেটাও বেশ শক্তপোক্ত, যেটা Xiaomi দাবি করতেছে। আমরা ড্রপ টেস্ট করি নেই। টাচ সেন্সিটিভিটি খুবই ভালো। তার পাশাপাশি যখন আমরা গেমিং করেছি, আমি বলবো না যে এটা একটা আইডিয়াল গেমিং ফোন, বাট টুকটাক গেম প্লে করে ভালো লেগেছে। মিসটাচ জনিত কোনো ইস্যুস পাইনি। ইউআই খুবই ভালো, মানে এই বিষয়টা Xiaomiর ক্ষেত্রে বলাটা অনেক বড় একটা বিষয় যে ইউআই অনেক ভালো, বাট এই ফোনটার ইউআই আসলে অনেক ভালো। HyperOS 3 ভার্সন এটা রাইট নাও, মানে HyperOS 2 ছিল, রিসেন্টলি আমরা আপডেট দেওয়ার পর HyperOS 3 হয়েছে, তখন এটার আরো পারফরমেন্স বেড়েছে। চার্জ ব্যাকআপও আমরা অনেক ভালো পেয়েছি। সিলিকন কার্বন ব্যাটারি থাকায় কিন্তু মোটামুটি হিটটাও কম হয়, এবং 6 বছরে সিকিউরিটি প্যাচের আপডেট রয়েছে। সো ওভারঅল সত্যি কথা বলতে যারা Xiaomi লাভার রয়েছেন, আগে Xiaomi ফোন ইউজ করতেন বা রিসেন্টলি হয়তো বা Xiaomi ফোন নিতে চাচ্ছেন, তাদের কাছে আমার কাছে ওভারঅল এটা ওয়ান অফ দ্য বেস্ট ডিল মনে হয়েছে। ইনফ্যাক্ট আপনি যদি Redmi Note 13 ইউজারও হয়ে থাকেন, বা Note 13 সিরিজের ইউজার হয়ে থাকেন, বা 14 এর ইউজার হয়ে থাকেন, তার কাছেও এই Redmi Note 15 5G ফোনটা বেশ ভালো লাগবে। তবে একটা কথা বলে রাখি, আপনার হাত যদি প্রচুর স্লিপারি হয়, তাহলে কিন্তু ফোনটা হাত থেকে পড়ে যেতে পারে। সো অবশ্যই সাথে একটা ব্যাক কেস আপনাকে ইউজ করতে হবে। আজকের এই রিভিউটা মেইনলি যেহেতু আমি নিজে পার্সোনালি Redmi Note সিরিজের ইউজার, সো সেই পার্সপেক্টিভ থেকে আমার এক্সপিরিয়েন্সটা তুলে ধরলাম। বাকি ডিসিশনটা আপনার, কারণ Xiaomiর ইউআই নর্মাল অ্যান্ড্রয়েড ফোনের ইউআই থেকে কিছুটা ডিফারেন্ট। যদি আপনি সেই ইউআইতে একবার অভ্যস্ত হয়ে যান, তাহলে আপনার এমনও হতে পারে যে Xiaomi ফোন ছাড়া অন্য কোনো ফোন ভালো নাও লাগতে পারে, যেটা অনেকটা অ্যাপেলের ক্ষেত্রে হয়ে থাকে, তাদের ইউআই ডিফারেন্ট হওয়ার কারণে। সো যাই হোক, এই তাহলে আমাদের আজকের ভিডিও। কেমন লাগলো Redmi Note 15 5G অর্থাৎ এই মোবাইলটা, সেটা কিন্তু অবশ্যই ভিডিওর নিচে কমেন্টস করে জানাবেন। ইনশাআল্লাহ দেখা হবে ফিউচারে।